বাংলাদেশের টোটাল টোটাল নিডস এন্ড ডিমান্ডস ফুলফিল করতে যেই বেচা কিনাটা টোটাল বাংলাদেশ ইকোনমিক সিস্টেমে হয় সেটার পরিমাণ হচ্ছে 1,33,571 কোটি টাকা। এই সমগ্র লেনদেনের মধ্যে 2020 অর্থ বছরে ই কমার্সের লেনদেন হয়েছিল 900 কোটি টাকা, যেটা অ্যালেক্সা ধারণা করেছে 2021 এসে 7,000 কোটি টাকা হবে। এখানে হচ্ছে ফ্যাক্ট, 265% বাড়লো ওয়ার্ল্ড ইকোনমিতে, বাট 780% বাড়ার সম্ভাবনা তৈরি হলো বাংলাদেশের ইকোনমিতে। এর মানে 2020-এ যেটা হয়েছে 900 কোটি, 2021-এ সেটা ধারণা করতেছে 7,000 কোটি টাকা হবে। এই যে আনলিমিটেড গ্রোথটা, এটা কিন্তু একটা কি প্রবলেম। একই প্ল্যাটফর্মে আপনারা এসেছেন, কথা বলার সুযোগ পেয়েছে। এর জন্য আমার শুধুমাত্র ক্যারিয়ারটাই মার্কেটিং এ না, আমার পড়াশোনাও মার্কেটিং এ। লাস্ট 12 ইয়ার্স ধরে আমি এই বিষয়ে পড়াশোনা করছি। আমি 2টা এমবিএ করেছি এবং 3 নাম্বার এমবিএ আমার রানিং মার্কেটিং এ, এবং ইউকের একটা ইউনিভার্সিটিতে আমি পিএইচডি করার জন্য আমি আমার পেপারও সাবমিট করেছি, সেটাও মার্কেটিং এ। সো আমার বিশ্বাস আমি একটা সলিউশন রিলেটেড একটা তথ্য দিতে পারবো। আসলে শুধু ইভেলি যে প্রসেসে ব্যবসা করছে এটাই শুধু কিন্তু ই কমার্স না, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে একের অধিক ব্যক্তির সাথে থ্রো ইন্টারনেট ইউজ করে, থ্রো অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে যদি কোনো ভ্যালু এক্সচেঞ্জ হয়ে থাকে, এটাকে আমরা ইলেকট্রনিক কমার্স বলি। এটা যদি হোয়াটসঅ্যাপ চ্যাটিং এর মাধ্যমে হয়ে থাকে, এটা যদি মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েটের মাধ্যমে হয়ে থাকে, এটা যদি ইমো চ্যাটিং এর মাধ্যমে হয়ে থাকে, এটা যদি ফেসবুক গ্রুপ করে হয়, এটা ফেসবুক পেজ করে হয়, এটা ওয়েবসাইট করে হয়, বা ইভেলের মতো অফার দিয়ে হোক, হোয়াট এভার দ্য পলিসি, অনলাইন প্ল্যাটফর্মকে ব্যবহার করে যে বিজনেস কর্মকাণ্ড সংগঠিত হয় তাকে কিন্তু ই কমার্স বলে। সেভারাল টাইম আছে ওয়ার্ল্ড ওয়াইড, যদি আমরা ডাটাটা নেই, বিজনেস টু বিজনেস সফি করতেছে, বিজনেস টু কাস্টমার অ্যামাজন করতেছে, কাস্টমার টু কাস্টমার ইবে করতেছে। এর মানে ডিফারেন্ট ওয়েতে কিন্তু ডিফারেন্ট পারসন কিন্তু ই কমার্সটা করছে। 2014 সালে আপনার টোটাল ওয়ার্ল্ডে এই ইকোনমিক সিস্টেমে ই কমার্স ইন্ডাস্ট্রির প্রভাব ছিল $1.3 ট্রিলিয়ন, যেটা 2021-এ এসে $4.9 ট্রিলিয়ন হয়েছে, 265% কিন্তু বৃদ্ধি পেয়েছে। 2009-এ বাংলাদেশ ই কমার্সের যাত্রা শুরু হয়। 700 থেকে 800 ই কমার্স ওয়েবসাইট আছে, সবাই কেবের মেম্বার না, চেষ্টা করছে সবাই মেম্বারশিপ নেওয়ার। আমার একটা প্রতিষ্ঠান আছে ই কমার্স প্রতিষ্ঠান, আমরা এই কেবের মেম্বারভুক্ত। সো এবং 1000-এর বেশি জনপ্রিয় ফেসবুক পেজ এবং গ্রুপ আছে যারা ই কমার্সের সাথে বাংলাদেশে জড়িত। আমরা পার্শ্ববর্তী কান্ট্রি ইন্ডিয়া থেকে অনেক কিছু ফলো করি, তাদের ফ্যাশন ফলো করি, তাদের কালচার ফলো করি, তাদের আমরা সিরিয়াল গুলো ফলো করি, কিন্তু আনফরচুনেটলি তাদের যে বিজনেস মডেলগুলোকে তারা ব্যবহার করে তাদের ইকোনমিকে ডেভেলপ করছে, আমরা আনফরচুনেটলি অনেক সময় ওগুলো ফলো করি না। আমাদের মানে পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়াতে আমরা ফ্লিপকার্ট, স্ন্যাপডিলের মতো জনপ্রিয় কমার্স সাইট যারা এশিয়ার জায়ান্ট প্রতিষ্ঠান হিসেবে কিন্তু কাজ করছে, আনফরচুনেটলি কিন্তু আমরা এই বিষয়গুলো ফলো করি না। বাংলাদেশের টোটাল নিডস এন্ড ডিমান্ডস ফুলফিল করতে যেই বেচা কিনাটা টোটাল বাংলাদেশ ইকোনমিক সিস্টেমে হয় সেটার পরিমাণ হচ্ছে 1,33,571 কোটি টাকা। এই সমগ্র লেনদেনের মধ্যে 2020 অর্থ বছরে ই কমার্সের লেনদেন হয়েছিল 900 কোটি টাকা, যেটা অ্যালেক্সা ধারণা করেছে 2021-এ এসে 7,000 কোটি টাকা হবে। এখানে হচ্ছে ফ্যাক্ট, 265% বাড়লো ওয়ার্ল্ড ইকোনমিতে, বাট 780% বাড়ার সম্ভাবনা তৈরি হলো বাংলাদেশের ইকোনমিতে। এর মানে 2020-এ যেটা হয়েছে 900 কোটি, 2021-এ সেটা ধারণা করতেছে 7,000 কোটি টাকা হবে। এই যে আনলিমিটেড গ্রোথটা, এটা কিন্তু একটা কি প্রবলেম। এত বড় হঠাৎ করে এত বড় গ্রোথটা কেন হচ্ছে, এটাকে মেজার করাই কিন্তু নীতি নির্ধারকদের কাজ, এটাকে মেজার করাই কিন্তু হচ্ছে গিয়ে যারা নিয়ম কানুন দেখছে তাদের কাজ। দেখেন, ইন্ডাস্ট্রি কখনো খারাপ হয় না, ইন্ডাস্ট্রি কখনো কারোর জন্য ক্ষতিকারক হয় না। একটা ইন্ডাস্ট্রি অনেক কাঠখড় পরিয়ে, অনেক বাধা অতিক্রম করে, অনেক কিছু করে একটা ইন্ডাস্ট্রি কিন্তু ওয়ার্ল্ডে দাঁড়ায়। এবং একটা ইন্ডাস্ট্রি পৃথিবীর একটা দেশে দাঁড়ালে কিন্তু কপি পেস্ট হয়ে আরেকটা দেশে আসে। দেখবেন বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি একই সুতোয় গাথা, কেউ বানাইতেছিল মাথা নষ্ট ছবি, কেউ বানাচ্ছে একা 100, আবার অনবদ্য সৃষ্টি মনপুরা কিন্তু তৈরি করতেছে, যার ইনপুটটা ভিন্ন, প্রসেসটা ভিন্ন, তার আউটপুটটা কিন্তু ভালো বেরোচ্ছে। লাইক দ্যাট আপনাকে মাথায় রাখতে হবে, শর্টকাট কোনো ফর্মুলা নাই। যে প্রতিষ্ঠানগুলা ওভারনাইট সাকসেস হতে যাবে, ওভারনাইট মানে ডলার বা টাকা ইনকাম করতে চাবে, তারা কিন্তু ধসে পড়বে। যারা পিন পিভিসি বিক্রি করতে চাবে, যারা মেম্বার কার্ড বিক্রি করতে যাবে, যারা লয়্যালটি কার্ড বিক্রি করতে যাবে, যারা ইনভেস্টমেন্ট প্ল্যানে যাবে, এই সমস্ত প্রক্রিয়াগুলোকে যদি মাননীয় সরকার প্রধান তার সেল গঠন করে যদি একটি কোম্পানি থেকে বের করতে পারে, যদি পণ্য হয় নিত্য ব্যবহার্য পণ্য, পণ্যের ওইগুলো কি আপনি আপনি কি মানে বুঝাচ্ছেন যে এই কারণেই ইভালির এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে? না 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 না, আমাকে 2 মিনিট দিলে আলোচনা শেষ হয়ে যাবে, এরপর আপনি নেক্সট গেস্টে যেতে পারবেন। আমি ইভালি সম্পর্কে আর ই-কমার্স সম্পর্কে একটু জানতে চাচ্ছি স্পেসিফিক। হ্যাঁ, তাহলে মাননীয় সরকার, কারণ ওটা আপনার হয়তো ব্যক্তিগত স্ট্র্যাটেজি হতে পারে, কিন্তু ইভালি সম্পর্কে যে এগুলি আছে সেগুলি কি সঠিক কিনা? ইভালির অবস্থান কি? ইভেলি সম্পূর্ণ একটি নতুন পলিসির একটা নতুন কোম্পানি, এই কোম্পানিটাকে সময় দেওয়া দরকার। এটা আপনাকে বুঝতে হবে ইভেলি বিজনেসটা কোন প্ল্যানে করছে, এই প্ল্যানের মডেলটা আপনাকে বুঝতে হবে। ইভেলি 40% ডিসকাউন্ট কিভাবে দেয়,
এই ম্যাজিকটা অনেকের জানা নাই। এই ম্যাজিকটা না জেনে কিন্তু অনেকে কি করে, ঢালাও মন্তব্য করে, ধারণা থেকে মন্তব্য করে একটা ইন্ডাস্ট্রির উপরে ক্ষতি করে। একটু লক্ষ্য করে দেখেন, 40% ডিসকাউন্ট দেওয়াই যায়। আপনি আমিও যদি একটা বিজনেসে আসি, আপনাকে আমি যে কোনো একটা প্রোডাক্ট থেকে 40% ডিসকাউন্ট বের করে দিতে পারবো যদি আপনি আমাকে 3 মাস আগে পেমেন্ট দেন, এবং এই পেমেন্ট যদি আমি কমিটমেন্ট অনুযায়ী ইনভেস্টমেন্ট করি, ডেফিনেটলি 40% বিনিয়োগ বেরোবে। পৃথিবীতে এমন কোনো পণ্য নাই যে পণ্যর মার্কেট রিটেল প্রাইস হচ্ছে 100 টাকা, ওই পণ্যটা উৎপাদনকারী 50 টাকার বেশি পায়। সবসময় যে কোনো একটা উৎপাদনকারী 100% প্রাইসের থেকে 40 থেকে 45% পায়, অনেক ক্ষেত্রে কমও পায়। 70 টাকার লাক্স সাবানটা বানাতে 20 টাকা 25 টাকা বেশি লাগে না। তাহলে এর মানে কি, এই মার্কেটিং চেইনে কিন্তু সবচেয়ে বেশি টাকাটা যায়। ফ্যাক্টটা কিন্তু এখানে, উৎপাদনে টাকা যায় না। ওখানে আবার ওদিক দিয়ে আপনি যে প্রোডিউসারের কথা বলছেন তাদেরও তো আবার অভিযোগ আছে যে তারা টাকা নিয়েছে পুরো টাকাই, ওটা প্রোডিউসার না, ওটা ভেন্ডর। তাদের টাকাও এখনো ফেরত পায়নি যে টাকা। সাগর ভাই, ওটা প্রোডিউসার না, ওটা আপনার কথা শোনা যাচ্ছে না, মিউট হয়ে গেছে। হ্যাঁ, ওটা হচ্ছে ভেন্ডর, প্রোডিউসার না। আপনি একটা বাইক দিয়ে আপনি যদি প্রোডিউসারের উদাহরণ দিয়েছেন না, আপনি প্রোডিউসারের উদাহরণ দিয়েছেন। এখন প্রোডিউসারদের সাথে যে বিজনেস হচ্ছে এটার উপর প্রমাণ কি? আর যদি ভেন্ডার্সদের কথাও বলি, ভেন্ডার্সরা তো টাকা পাচ্ছে না। আপনি যে উদাহরণ দিচ্ছেন প্রোডিউসারের, আর আনছে ইভ্যালি ভেন্ডারদের কাছ থেকে। ভেন্ডরও একটা উইংস, প্রোডিউসার একটা উইংস। সাগর ভাই, ভেন্ডরস একটা উইংস, প্রোডিউসার একটা উইংস। যে কোনো কোম্পানির যদি প্রোডিউসারদের কাছ থেকে কোনো মাল আনে বা প্রোডাক্ট আনে, প্রোডিউসার থেকে আনে, ভেন্ডর থেকে আনে, ইভেলি যত আমি ভেন্ডার্সদের কথা বলছি। হ্যাঁ, আচ্ছা। যখন একটা কোম্পানি ছোট থাকে তখন তাদের প্রোডিউসার পর্যন্ত যাওয়ার সামর্থ্য হয় না, কারণ তারা ছোট থাকে। যখন কোম্পানিটা জায়ান্ট হয়ে যায় তখন কিন্তু প্রোডিউসাররাই তাদের কাছে আসবে, যে কোনো প্রমোশন ছাড়া তুমি আমার ফ্যাক্টরি থেকে সরাসরি তোমার গোডাউনে মাল এনে কি করো, এটা কাস্টমারের কাছে পৌঁছে দাও। হয়তো ইভিলিকে ওই সময়টা দিলে ইভিলি কিন্তু এটা কভার করতে পারবে, এটা স্থিতির ব্যাপার। ইভিলি কিন্তু প্রসেসটা কি, ইভিলি হচ্ছে প্রথম মার্চ থেকে যে টাকাটা নিয়েছে এটা তার প্রমোশনে ব্যয় করেছে, সে 3 মাসের যে গ্যাপটা পেয়েছে সে সেকেন্ড অর্ডারের টাকা নিয়ে ফার্স্ট অর্ডারের ডেলিভারিটা দিয়েছে। সো এটা কিন্তু অনেক প্রতিষ্ঠানই করে। আপনি আলোচনার সাথে বলা যায়, আজকে যদি যে কোনো একটা ব্যাংকে গিয়ে যদি সমস্ত গ্রাহকরা এট এ টাইম একদিনে তাদের ডিপোজিটের টাকাটা ফেরত চায়, তাদের অ্যাকাউন্টের টাকাটা ফেরত চায়, একটা ব্যাংক কিন্তু সাথে সাথে টাকাটা দিতে পারবে না, কারণ ব্যাংক কিন্তু ধার করা অর্থের ধারক, একজন থেকে নেয় আরেকজনের কাছে দেয়। তো বিষয় হচ্ছে, যদি প্রোডাক্ট ঠিক থাকে, যদি প্রোডাক্টের প্রাইস ঠিক থাকে, কোয়ালিটি ঠিক থাকে, এবং টু দা পয়েন্টে যদি ডেলিভারি দিতে পারে, যে আমি আপনাকে 3 মাস বলেছি 3 মাসই, 3.5 মাস বলেছি 3.5 মাসই, যদি ইভেলির পেজে একটা গ্রাহকও না খুঁজে পান যে প্রোডাক্টের ডেলিভারি চালান দিয়ে দিচ্ছে না, তাহলে কিন্তু ইভেলির প্রবলেম কিন্তু ইভেলি কভার করে ফেলতো। প্রবলেম হয়েছে মানে 100 জনের মধ্যে 5 জন যদি বলে যে ডিউ টাইমে পায় নাই, সেটাকে আপনি সমস্যা হিসেবে দেখতে চাচ্ছেন না? সমস্যা, সেটাও সমস্যা। আমি 5 জনের কথা, আমি 5 জনের উদ্বেগটাকেই নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি। একজনও থাকতে পারবে না, আমি প্রয়োজনে তার থেকে 1 মাস সময় বাড়ায় নেব, 3 মাসের জায়গায় 5 মাস নেব। 5 মাস যদি সে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ সে কনভিন্স হয়ে যদি আমার থেকে প্রোডাক্ট এন্ড সার্ভিস পারচেজ করে, আমি তাকে ডিউ টাইমের একদিন আগে দিয়ে দেবো, তাহলে কিন্তু এই ক্রাইসিস কিন্তু তৈরি হয় না। বাট এই যে টাকা পয়সার যে হিসাবটা আসছে, ইভিলি পারবে কিনা, একটা বড় প্রতিষ্ঠান 4,000 কোটি টাকার ট্রানজাকশন করলে 10% প্রফিট দাঁড় করালে কিন্তু 400 কোটি টাকা সে কি করে ডিফিসিট কিন্তু সে কভার করতে পারবে। এটা যারা বিজনেস মডেল অপারেশন করে, যারা বিজনেস জায়ান্ট, যারা বিজনেস স্ট্র্যাটেজি বুঝে, তাকে অপারেশন কিন্তু তাকে ডিসিপ্লিনের মধ্যে এনে যদি ফোকাস করা হয়, ডেফিনেটলি কিন্তু কি এটা কভার করা পসিবল। আর আমি বলছি, আমি এই কারণে একটু সমাধানের দিকে যাব, সমাধানের দিকে যেতে চাই। জনাব আসিফ আহনাফ, আপনার কাছে আসছি আবারও। আপনি দয়া করে বলবেন যে এই যে মানুষের ধারণা টাকা নিয়ে চলে যাবে, এবং এই পেন্ডিং এর স্ট্র্যাটেজির কথা অনেক আলোচনা এতক্ষণ শুনলেন, এতে করে টাকা নিয়ে যদি চলে যায় বা টাকা যদি দিতে না পারে, কালকে যদি কোম্পানিটা বন্ধ হয়ে যায়, আপনাদের যে এই তত্ত্বাবধায়ক যে সংগঠনটা রয়েছেন তাদের ভূমিকাটা কি হবে এবং আপনাদের দায় কতটুকু? ধন্যবাদ। আমি মনে হয় খুব স্ট্রেট পয়েন্টে 2-3টা কথা বলি, জিনিসটা যাতে একটা সামাপে আসে। 1 নাম্বার হচ্ছে, যখন আমি বলছিলাম যে যখন কোনো একটা নতুন মডেল আসে সেই জিনিসটাকে অ্যানালাইসিস করা, বা যে ওই বিজনেস থেকে ডেপথের বাইরে পুরো জিনিসটাকে আসলে একটা সুন্দর পলিসি বা একটা কাঠামোতে আনা ইম্পর্টেন্ট হয়। আমরা যদি বাংলাদেশের মোবাইল ফাইন্যান্সিং ইন্ডাস্ট্রির কথা ধরি, এই যে গ্লোবালি যে বাংলাদেশকে একটা আইকন বলা হচ্ছে মোবাইল ফাইন্যান্সিং, এটারও কিন্তু একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল। সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক যখন এই জিনিসটার সাথে ব্যাংকে অ্যাফিলিয়েট করেছিল। আমাদের অনেক টেলকো কোম্পানিগুলো কিন্তু সরাসরি মোবাইল ব্যাংকিং চেয়েছিল, কিন্তু তাদেরকে কিন্তু দেওয়া হয়নি। এটি কিন্তু একটা সুনির্দিষ্ট নীতি বানানো নির্দেশিকা। সো ই কমার্স সেক্টরের জন্য ইকেপ সবার আগ থেকে যখন চেষ্টা করেছে, অ্যাজ ইকেপ হচ্ছে কি ট্রেড বডি বা একটা বাণিজ্য সংগঠন, যেখানে সকল ইকেপের কোম্পানিগুলো বা সকল ই কমার্স কোম্পানি এর মেম্বার হবে। তো একটা জায়গায় এর মধ্যে কখনোই অস্বীকার করার সুযোগ নেই যে কোনো জায়গায় যখন অনেক কিছু থাকে, যেহেতু প্রত্যেকটা ই কমার্স প্রতিষ্ঠানই কোনো না কোনো ভাবে ইকেপের সাথে অ্যাফিলিয়েট হবে, এখানে ভালো থাকবে খারাপও থাকবে। সংগঠন হিসেবে ইকেপের কাজ হচ্ছে ই কমার্স সেক্টরকে ডেভেলপ করা, মানুষের ট্রাস্ট বা বিশ্বাসটাকে ধরে রাখা, এবং যে কোনো রকম ডিসপিউট
গভর্নমেন্টকে আগে অ্যালার্ট করে গভর্নমেন্টকে সেই বিষয়গুলো তাকে জানানো। গত বছর থেকে আসলে যখন ইভেলি বলে এই সাইটগুলো নিয়ে কথা হচ্ছিল, তখনই কিন্তু আপনারা জানেন যে আসিফ ভাই, আপনারা কি এই সংগঠনের পক্ষ থেকে কি ই কমার্স সাইটগুলি বা ব্যবসাগুলির পক্ষে কল্যাণে কাজ করছেন নাকি সরকারের কল্যাণে কাজ করছেন, মানে নাকি উভয়ের কল্যাণে? এইখানে পুরোপুরি সংগঠন হিসেবে ইক্যাব এর কাজ হচ্ছে পুরো সেক্টরের বা এই ই কমার্স খাতের উন্নয়ন করার জন্য কাজ করা। সেখানে স্পেসিফিকলি কোনো সাইটের জন্য না, স্পেসিফিকলি গভর্নমেন্টের জন্য না, সেখানে হচ্ছে এমন একটি পলিসি বা এমন একটি সুনির্দিষ্ট আপনাদের অ্যাপ্রুভালটা বেসিস অন হোয়াট? আপনারা যখন দেন একটা অ্যাপ্রুভাল, যে মেম্বার অ্যাপ্রুভাল বা মেম্বারশিপ, অ্যাপ্রুভালটা প্রাইমারি প্রসেস ইজ দ্য ট্রেড লাইসেন্স, যে একজন ই কমার্সের ব্যবসা করছে কিনা, তার যে ডোমেইনে সে ই কমার্স অপারেশনাল আছে কিনা, এবং তার গভর্নমেন্ট বা তাদেরকে ট্রেড লাইসেন্স দিয়েছে কিনা। কারণ এটাই কিন্তু আমাদের গঠনতন্ত্র অনুযায়ী প্রাইমারি ক্রাইটেরিয়া। এর বেশি কিন্তু তার বিজনেস মডেল অ্যানালাইসিসের কোনো পলিসি এসওপি এগুলি আপনাদের কোনো ম্যাটার না? না, সেটাই আমি আলোচনা আসছি, আমাকে একটু আলোচনাটা করতে দিবেন। তার ভিত্তিতে 2016 সালে ইক্যাব হচ্ছে আইসিডি ডিভিশনের সাথে মিলে আমরা জরুরি ভিত্তিতে ডিজিটাল কমার্স পলিসি প্রণয়নের জন্য গভর্নমেন্টকে তাগিদ দেই এবং নিজেরা সেই জিনিসটা ড্রাফটিং করে দিই, যেটা 2018 সালে হচ্ছে আপনার পলিসি হিসেবে প্রণয়ন করা হয় এবং 2020 সালে সেটা হচ্ছে সংশোধিত পলিসি হিসেবে চূড়ান্ত করা হয়। এবং সেই পলিসিতেই আমরা কিন্তু বলেছিলাম যে ই কমার্সকে সুন্দরভাবে অপারেশনাল রাখার জন্য এবং যে কোনো রকম ডিসপিউট থেকে ই কমার্সকে বাঁচানোর জন্য এর একটি এসওপি বা নির্দেশিকা থাকা প্রয়োজন। এখন আপনি অনেকেই বলতে পারেন যে ইক্যাব কি এই নির্দেশিকাটি দিতে পারে কিনা। যে কোনো জায়গায় রাষ্ট্রে যে কোনো ব্যবসা যদি করতে হয় তার জন্য কিন্তু নিয়মতান্ত্রিক উপায় হচ্ছে ট্রেড লাইসেন্স। কোনো সংগঠনের সদস্য নেওয়াটা কিন্তু তার জন্য বাধ্যগত কোনো জায়গা না। সেখানে সংগঠন আসলে কি করতে পারে, সংগঠন হচ্ছে সেক্টরটাকে গুছিয়ে দেওয়ার জন্য সরকারকে আসলে কিছু জায়গায় এই সেক্টরের দাবিগুলো উত্থাপন করে। ঠিক একইভাবে 2020 সাল থেকে কিন্তু আমরা হচ্ছে দাবিগুলো উত্থাপন করছিলাম যে একটি সুনির্দিষ্ট নির্দেশিকা এই সেক্টরের জন্য থাকা প্রয়োজন, এবং আমরা কিন্তু 2020 সালেই আজকে যে নির্দেশিকাটি মানে হচ্ছে চূড়ান্ত হয়েছে তার খসড়া কিন্তু আমরা হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়কে করে দিয়েছিলাম, এবং আমাদের যত মেম্বার আছে সবার থেকে ভেটিং নিয়ে সবাইকে পাঠিয়ে কি কি জায়গা আসে একটা সুনির্দিষ্ট কাঠামো করে তারপরে কিন্তু এই যে বর্তমান 4 জুলাই বাণিজ্য মন্ত্রণালয় থেকে যে নির্দেশিকাটি পরিপালিত হলো বা যে জারি হলো, সেটি কিন্তু পুরো জিনিসটিকে প্রণয়নের জন্য আমরা সকল সদস্যের মতামতের ভিত্তিতে সেই জায়গাটা দিই। এখানে কয়েকটি স্বার্থকে আসলে রক্ষা করা হয়েছে। স্বাভাবিকভাবে প্রথমত হচ্ছে ক্রেতার স্বার্থ। ক্রেতার স্বার্থ কিভাবে রক্ষা করা হয়েছে, যেখানে হচ্ছে যে অগ্রিম যেসব ই কমার্স পোর্টাল গুলো হচ্ছে পেমেন্ট নিয়ে অনেক ক্ষেত্রে ডিলেড ডেলিভারি করছে, তাদের অর্থে নিরাপত্তাটা কিন্তু আপনি জানেন যে ইতিমধ্যে দেওয়া হয়েছে, যেখানে কিন্তু এখন কেউ যদি অগ্রিম পেও করে সেই টাকাটা কিন্তু ব্যাংকের কাছে হচ্ছে কিন্তু ফ্রিজ হয়ে আছে বা ব্যাংকের কাছে হোল্ড অবস্থা থাকছে, যখন সে ডেলিভারি করছে তখন সে পেয়ে যাচ্ছে। এই নিয়মটা কাদের জন্য, যারা নীতিবদ্ধ নীতিমালা অনুযায়ী যেটা আছে নির্দেশিকায় যে 10 দিনের মধ্যে ভিন্ন শহরে সর্বোচ্চ ডেলিভারি সময়ের বেশি যারা নিচ্ছেন তাদেরকে কিন্তু তাদের ক্রেতাদের টাকাটা সেই জায়গায় কিন্তু একটা সিকিউরিটি দেওয়া হয়েছে। এতে কিন্তু আপনি বারবার যে ক্রেতার স্বার্থের কথা বলেছেন সেই জায়গাটা আনা হয়েছে। দ্বিতীয়ত যখন সেলারের কথা বলবেন, সেলারদের স্বার্থের জন্য কিন্তু বলা হয়েছে যে যদি কোনো চুক্তিতে ভিন্নতা না থাকে তবে অবশ্যই 7 দিনের মধ্যে দিতে হবে, অথবা চুক্তি অনুযায়ী তাকে টাকাটা দিতে হবে। আপনি যে ভেন্ডরদের কথা বলছেন অনেকের সাথে কিন্তু চুক্তি ছিল 30 দিনে দিতে হবে, কিন্তু হয়তো 5 মাস 6 মাস পাচ্ছে না, সেটিও কিন্তু এই নির্দেশিকা অনুযায়ী নতুন ভাবে একদম স্পেসিফিক লেখা হয়েছে যে আপনার যে পরিপত্রে আপনাদের নির্দেশিকা, আমি আসলে শর্টকাটে আপনার কাছ থেকে জাস্ট কয়েকটা জিনিস জানতে, আপনাদের নির্দেশিকা অনুযায়ী কি ইভ্যালি বা অন্য সংগঠনগুলো অন্য ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো কি কাজ করছে, এবং না কাজ করলে আপনাদের ব্যবস্থাটা কি থাকে তখন? ঠিক আছে, এইখানে একদম স্পষ্টত লেখা আছে যদি কেউ নির্দেশিকা না মেনে করে, 4 জুলাইয়ের পর থেকে যে অর্ডার গুলো নিচ্ছে সেক্ষেত্রে যদি কেউ নির্দেশিকা না মেনে করে সেক্ষেত্রে কিন্তু কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারবে। যেমন ভোক্তা অধিকার অধিদপ্তরকে আপনি জানেন যে ইক্যাব এবং ভোক্তা অধিকার মিলে কিন্তু একটা ডিফারেন্ট কমপ্লেইন্ট সেল করা হচ্ছে, যেখানে ক্রেতারা সরাসরি সেন্ট্রালাইজ সিস্টেমে তাদের অভিযোগগুলো জানাতে পারবেন। এরকম কিছু ব্যবস্থাও রাখা হয়েছে এবং তাদের লাইসেন্সিং ক্যান্সেল সহ আইনও কিন্তু এই জায়গায় প্রয়োগ করা হচ্ছে, সেই ব্যবস্থাটিও কিন্তু রয়েছে। এখন ই কমার্স কোম্পানিগুলো 4 জুলাইয়ের পরে যারা আসলে যদি আপনার কোনো ক্রেতা মনে করেন যে না তিনি তার অধিকার অনুযায়ী পণ্য যে সময় ডেলিভারি করার কথা ছিল সেই অনুযায়ী পাচ্ছেন না, এখন কিন্তু ভোক্তা অধিকারকেও আমরা অ্যাক্টিভেট করেছি, যেখানে কিন্তু উনি সরাসরি হচ্ছে খুব সহজেই মোবাইলের মাধ্যমে বা ইমেলের মাধ্যমে অভিযোগ করতে পারেন।
আমরা হয় কি অনেক ক্ষেত্রে অভিযোগটা সুনির্দিষ্টভাবে না করে আমরা সোশ্যাল মিডিয়া বিভিন্ন ক্ষেত্রে করি, কিন্তু সঠিক সুরার উপায়টাকে কিন্তু আসলে এই বেছে পর্যায়ে নিই। আজকে গত কদিন যাবত বিভিন্ন সংকটের মধ্যে পড়ে ইভ্যালির বর্তমান অবস্থা কোন দিকে? সঠিক পথে আছে ইভ্যালি নাকি সঠিক পথে নাই? আচ্ছা, আপনাদের এখানে যদি দৃষ্টিভঙ্গির আপনি যে ব্যবসাটা সম্পর্কে বলছেন, এখানে তাদের জন্য আসলে কয়েকটি এক্সটার্নাল ফ্যাক্টর রয়েছে। অবশ্যই এটা অস্বীকার করার কোনো অধিকার নাই বা অস্বীকার করার সুযোগ নেই যে এখানে আসলে তারা যে গ্রাহকের এবং সাপ্লাইয়ের কারণে যে দেনার বা ব্যালেন্স শিটের যে বিশাল গ্যাপটা আসলে তৈরি হয়েছে, এই জিনিসটাকে তারা যেটা বলছে যে প্রচার প্রচারণা বা তাদের স্যালারি বিভিন্ন খাতে তারা খরচ করেছে। আমি আশা করি এটা অন্য কোনো বাজে খাতে খরচ করা হয়নি। এই বিষয়ে যেহেতু এখন তদন্ত চলছে, আমি আশা করছি সঠিক তদন্ত হবে। কিন্তু আসলে কোম্পানি অনুযায়ী ব্যালেন্স শিট অনুযায়ী তাকে আসলে এই জিনিসটা ইনভেস্টরের মানি থেকে আসলে খরচ করার আপনাদের কথা ছিল। শো কজ নোটিশটা কি শুধুমাত্র এটা জানবার জন্যই? আমাদের শোকজ নোটিশটা কিন্তু স্পষ্টত লেখা আছে, যেখানে আসলে সরাসরি লেখা আছে যে তাদের ব্যবসা সম্পর্কে সোশ্যাল মিডিয়া, গণমাধ্যম সহ আমাদের কাছে যে আশা অভিযোগগুলো আছে সেই অভিযোগগুলোর প্রেক্ষিতে তাদের কাছে এইটার থেকে তাদের বের হয়ে যাওয়ার উপায়টা জানতে চাওয়া হয়েছে, যে তারা কিভাবে এটা সমাধান করবেন। এবং একই কাজ কিন্তু আপনি জানেন যে গতকালকে কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় তাদেরকে আরেকটি শোকজ লেটার দিয়েছে, যেখানেও কিন্তু একই 1 অগাস্ট পর্যন্ত তাদেরকে সময় দেওয়া হয়েছে, যার মাধ্যমে তারা আসলে এই জায়গা থেকে কিভাবে সার্ভাইভ করবে। কারণ আমরা কিন্তু অপরপক্ষের মতামত না শুনে হুট করে আসলে সোশ্যাল মিডিয়া ট্রায়াল বা মিডিয়া ট্রায়াল সেটা ঠিক আছে, মানে আপনি কিন্তু একদিকে আপনি বলছেন এখনো যে একটা সাসপিশিয়াস কিছু একটা বলতে চাচ্ছেন, যে আপনি 100% তাদের ব্যাপারে কিন্তু এখনো পর্যন্ত জানতে চেয়েছেন, আপনি নিজেও কিন্তু জানছেন, সাংগঠনিক ভাবেও কিন্তু জানতে চাচ্ছেন। বলতে পারবে না। হ্যাঁ সেটাই, সেই ক্ষেত্রে